দর্শক, প্রায় ১১ বছর পর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলতে যাচ্ছে। এই ১১ বছর আগে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ করেছিল, কিন্তু এখন বাংলাদেশকে ভিন্ন কিছু ভাবতে হচ্ছে। বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে কিন্তু সব চিন্তা। আজকে বাংলাদেশের ম্যাচটা শুরু হচ্ছে, সে ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত। যেমনটা বলছিলাম যে 2015 সালে যে বাংলাদেশ ছিল আর এখনকার বাংলাদেশ, আমাদেরকে এখন শঙ্কায় পড়তে হয় যে বাংলাদেশ কি একটা ম্যাচ জিতবে কিনা, অথচ আমরা একটা সময় বাংলা ওয়াশ করার ব্যাপারটা নিয়ে বেশি ভাবতাম। এই যে পরিবর্তন, এবং আমরা একটা জিনিস দেখছিলাম যে সিনিয়র ক্রিকেটাররা কেউ নেই, বাংলাদেশকে নিয়ে খুব বেশি সম্ভাবনার কথাও বলা যাচ্ছে না। একটু কি খারাপ লাগছে কিনা যে টাইগারদের প্রিয় ফরম্যাটে টাইগাররা প্রিয় ফর্মে নেই? খারাপ লাগছে এই কারণে যে আমাদের ক্রিকেটটা মাঝে মধ্যে এরকম রিসেট বাটনে চাপ দিতে হয়। এইবারও আপনি দেখেন এই সিরিজের সবচেয়ে আলোচনা নতুন করে শুরু, নতুন যাত্রা। আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি, সো এই সিরিজ দিয়ে বাংলাদেশের ক্রিকেটে আসলেই নতুন করে ফেরা, নতুন করে শুরু যাত্রা করা হচ্ছে। এবং অবভিয়াসলি ওয়ানডে আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট ফরম্যাট ছিল এবং সেখানটায় আমরা গত 5 সিরিজেই আমরা বোধহয় জিততে পারিনি। সো খুবই খারাপ পারফরমেন্স। হঠাৎ করে টি-20 খুব ভালো করছিলাম, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারলাম না। সো পার্টিকুলারলি সিরিজটাতে আসলে এরকম বলা হচ্ছে যে নতুন শুরু। পাকিস্তানের দিক থেকেও একই রকম, তারা ফ্রেশ মুখ নিয়ে এসেছে অনেকগুলো, 6 জনের অভিষেক হতে পারে এই সিরিজে। বাংলাদেশের দিক থেকে অনেকগুলো কম্বিনেশন চেক করে নেওয়া হচ্ছে মিডল অর্ডার ওপেনিং, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এটাও মাথায় রাখতে হচ্ছে যে এই ম্যাচগুলো এক একটা কিন্তু আর শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজ না, ওয়ানডে লিগের একটা ম্যাচ যেটাতে আপনাকে জিততেই হবে। কারণ হচ্ছে আপনাকে 2027 ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলতে চাইলে এই ম্যাচের জয়গুলো, পয়েন্টগুলো খুবই খুব ইম্পর্ট্যান্ট। সো একই সাথে অনেকগুলো ইকুয়েশন এখানে আছে। এবং এই যে আমরা এক্সপেরিমেন্টগুলো করছি, ধরেন এখন বলা হচ্ছে যে মিরাজ আবার সাথে ব্যাট করবে, আফিফ লিটনকে লিটন 5 ক্যারিয়ারে ব্যাটিং করেছেন 4-5 বার। আফিফকে খেলানো হচ্ছে টপ অর্ডারেও, ধরুন আবার আমরা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, সাইফ সৌম্যকে দিয়ে হয়তো ওপেন করানো হতে পারে, 3 নম্বরে শান্ত বা হৃদয়, 4-এর হৃদয় শান্ত চেঞ্জ করে খেলবেন। সো এইগুলো যেরকম সেট করার ব্যাপার আছে, একই সঙ্গে ম্যাচ জিততে হবে, আবার নতুন শুরু, ক্রিকেটারদের মানসিকভাবে ক্রিকেটে ফেরা, সব কিছু মিলে আমার মনে হয় এই সিরিজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অবভিয়াসলি আমাদের জন্য। নিঃসন্দেহে মেহেদী হাসান মিরাজের জন্য আপনি বলছিলেন যে অগ্নি পরীক্ষা, তার ব্যাটিং পজিশনটা নিয়ে কথা হচ্ছে, অন্যান্য প্লেয়ারদেরও পরীক্ষা নিরীক্ষা করার একটা বড় মঞ্চ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিপক্ষ পাকিস্তান তারা এখন বিশ্বকাপের জন্য দল গোছাচ্ছে, অর্থাৎ কাউকে সুযোগ দিচ্ছে, কাউকে বিশ্রাম দিচ্ছে, আর সেখানে বাংলাদেশ র্যাঙ্কিংটা নিয়ে ভাবছে। মানে এই ব্যাপারটা মানে একটু অদ্ভুত লাগে কিনা যে আমরা যেই ফরম্যাটটাতে সবচেয়ে বেশি ইনভেস্ট করি, মানে অর্থাৎ আমরা চেয়ে থাকি বাংলাদেশ যেখানটাতে একটু ডমিনেট করে খেলবে, সেই জায়গাটায় বাংলাদেশ পিছিয়ে। এবং মেহেদী হাসান মিরাজের জন্য যদি একটু ব্যক্তিগতভাবে বলি, একটু চাপ হয়ে যাবে কিনা সবকিছু মিলিয়ে? তা তো অবশ্যই চাপ। প্রথমত তিনি ক্যাপ্টেন, তাকে আসলে সামনে থেকে একটা পারফর্ম করার প্রেশার তো থাকবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজ আসলে ওয়ানডেতে তার এখনও আমার মনে হয় যে তিনি খুব ভালো পারফর্ম করেন মাঝে মধ্যে, কিন্তু মাঝে মধ্যে খুব খেয়ে হারিয়ে ফেলেন, টানা অফ ফর্মের মধ্যে থাকেন। বাট স্টিল মেহেদী হাসান মিরাজের নিজের পারফর্ম করাটা খুব জরুরি। এবং তিনি আবারও 7 নম্বর পজিশন, এমন একটা ভাইটাল পজিশন। আপনি দেখেন যদি 40 ওভারের পরে ওখানে ব্যাটসম্যান নামে, তার স্ট্রাইক রেটটা নিয়ে খুব আলোচনা হয়, এবং মেহেদী হাসান মিরাজের স্ট্রাইক রেট খুব নজরবন্দি থাকবে আমাদের সবারই আছে। তিনি কেমন করে ব্যাট করেন, অন্য ব্যাটারদের উপর প্রেশার কমান না বাড়ান। একই সাথে তার বোলিংটা, অবশ্য মেহেদী হাসান মিরাজের বোলিং নিয়ে আমার মনে হয় না খুব বেশি প্রশ্ন আছে কখনোই, যদিও টি-20তে তিনি আসলে তার বোলিং পারফরমেন্স নিয়ে আলোচনা হয়, কিন্তু ওয়ানডেতে আমার মনে হয় 10 ওভার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে এটা আরেকটা প্রাপ্তি হবে। এবং এই উইকেটে শেষ পর্যন্ত আসলে আমাদের স্পিনাররা কে কত ভালো বল করছেন তার উপর পার্থক্যটা গড়ে যেতে পারে। সেক্ষেত্রে মিরাজের সঙ্গে রিশাদ যদি যুক্ত হন এবং আফিফকেও যদি হাত ঘোরাতে হয়, এবং আমাদের এই যে স্পিন তানভীর আছেন, সো তাদের উপর আসলে ম্যাক্সিমাম ওভার কিন্তু তারাই করবেন। সো মেহেদী হাসান মিরাজের ওই জায়গাটাই তো প্রেশার থাকবেই, ক্যাপ্টেন হিসেবে দলকে নেতৃত্ব দেয়া। এবং একই সাথে আরেকটা জিনিস নিয়েও মেহেদী হাসান মিরাজকে খুব সমালোচনা শুনতে, সেটা হচ্ছে ডিআরএস, ডিসিশন রিভিউ। এই জায়গায় মেহেদী হাসান মিরাজ প্রায়শই খুব ভুলভাল সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেন। সো সেইটা হচ্ছে আরেকটা ব্যাপার, তাকে সেখানেও আসলে চোখ রাখতে হবে। ওই যে তার আবার ক্যাপ্টেন্সিরও একটা পরীক্ষা নিরীক্ষা কিন্তু রয়েছে, যে তার সঙ্গে 1 বছরের যে একটা কথা রয়েছে, সেটাও কিন্তু নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ নিজেকে প্রমাণেরও কিন্তু একটা বড় মঞ্চ মেহেদী হাসান মিরাজের জন্য। এবং তাকে বারবার সমালোচনায় পড়তে হয় যে তিনি অনেক সময় কি একটু নিজের জন্য খেলেন কিনা, মানে এই ব্যাপারটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কথা ওঠে। রাইট, সেইটাই আসলে বললাম যে এই জায়গাটাই তো তাকে অবশ্যই দলের, যেমন অনেক সময় হয় না মেহেদী হাসান মিরাজ, বা অনেক সময় আপনি যদি ক্যাপ্টেন হন, আপনাদের যদি অপশন থাকে যে আপনি বোলিংয়ে একটু নিজেকে আড়ালে রাখার, লুকিয়ে রাখা, কীরকম ধরেন খুব সেট ব্যাটসম্যান এক প্রান্তে আছেন সেঞ্চুরির পথে, এই সময় আপনি নিজেকে বোলিংয়ে আনছেন না, নিজেকে চ্যালেঞ্জটা করছেন না। যখন নতুন ব্যাটসম্যান আসছে, উইকেট পড়ছে, তখনই আপনি হয়তো নিজেকে বোলিংয়ে আনছেন, বিকজ আপনার ওই কনফিডেন্সটা আসলে নাই, একটু আগের ব্যাটসম্যানের কাছে ছিল না, বা নতুন ব্যাটসম্যানের কাছে আপনার মনে হয় যে এই কনফিডেন্সটা আছে।
সেম আপনি ব্যাটিংয়েও ধরুন আপনি অনেক সময় ব্যাটিং পজিশন আপনি নিজে সোয়াপ করতে পারেন দলের পরিস্থিতি অনুযায়ী, এবং মেহেদী হাসান মিরাজকে আসলে এই জিনিসগুলো খুবই খুবই কেয়ারফুল হতে হবে এবং ট্যাকটিক্সটাও ঠিকঠাক মতো থাকতে হবে যেন তাকে ঘিরে এরকম প্রশ্ন মানে যেই সবচেয়ে বড় তিনি দলের জন্য যে সিদ্ধান্তটা নেন যেন সেটা যেন অবশ্যই দলের জন্য হয় অবভিয়াসলি। বাট একই সাথে আমার মনে হয় মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স নিয়েও আসলে আমার মনে হয় এই সিরিজটা থেকে একটা তো বিচার বিবেচনা হবে আসলে তার দীর্ঘস্থায়ী ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজের পথ চলা। এবং এটা তো বিশ্বকাপের মধ্যেই বাংলাদেশ ঢুকে যাচ্ছে, সেটাই বারবার বলা হচ্ছে। ফিল সিমন্সও সেটাই বলছেন, ক্যাপ্টেনরাও সেটাই বলছেন, কারণ বাংলাদেশের র্যাঙ্কিং এর উন্নতি তো আছে, সেই সঙ্গে দলটাও তো গোছাতে হবে। সেক্ষেত্রে যদি মেহেদী মিরাজ ক্যাপ্টেন্সিটাও যদি যেই প্রত্যাশা মাফিক করতে না পারেন, পারফরমেন্সটা করতে না পারেন, তাহলে কি তার বিকল্প ভাবা শুরু করবে কিনা টিম ম্যানেজমেন্ট? বাংলাদেশে এখন যেটা হয়েছে সমস্যা, আমাদের আসলে সবসময় অনেক ক্যাপ্টেন থাকে দলে, কিন্তু অনেক সময় এরকমও হয় যে কেউ ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে চাচ্ছেন না। ধরুন এই দলেই আপনি দেখেন 2-3জন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আরও আছেন, লিটন, শান্ত, যারা আসলে বিভিন্ন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন। সেই জায়গাটাই মেহেদী হাসান মিরাজের উপর তো অবশ্যই চ্যালেঞ্জটা থাকবে। বাট একই সাথে বাংলাদেশের যদি আপনি ওভারঅল টিম পারফরমেন্স চিন্তা করেন, আমরা আসলে খুব মিরাজকে নিয়েই কথা বলছি, বাট ওভারঅল টিমের আসলে আমাদের এখন পেস বোলিং ছাড়া আমাদের ব্যাটিংয়ে আমরা কিন্তু সবসময় খুব চিন্তার জায়গাটায় আছি ওয়ানডেতে এবং যে কোনো ফরম্যাটে। আমার মনে হয় আমাদের ব্যাটাররা একটা বড় সময় ধরে আসলে ঠিকঠাক পারফর্ম করতে পারছেন না, সেটার ওপেনিংয়ে বলুন এবং মিডল অর্ডার বলে তো আমাদের কিছু নাই, এরকম আমরা বলছিলাম আলোচনা। এবং এই সিরিজও ইনফ্যাক্ট সেটাই আপনি দেখেন, মিডল অর্ডার আসলে নতুন করে লিটনকে 5 নম্বরে নেওয়া হচ্ছে, যদিও লিটনের 5 নম্বরের সবচেয়ে বিখ্যাত ইনিংসটা আমার মাঠে বসে দেখেছিলাম টরন্টোনে 2019 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 94 রান করেছিলেন। সো লিটন কুমার দাসের ওই 5 নম্বর পজিশনে তিনি আসলে নিজেকে কতটা আবারও স্যুট করে নেন, যদিও বলছেন দলের প্রয়োজনে তিনি আসলে এখন 5-এ ব্যাট করবেন, মেহেদী হাসান মিরাজ 7-এ ব্যাট করবেন। সো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের ব্যাটিং কম্বিনেশন এবং ব্যাটিং অর্ডারটা সেট করে ফেলা। আপনি এখনও আসলে এই এক্সপেরিমেন্ট কতদিন করবেন? নেক্সট সিরিজেও কি আমরা এক্সপেরিমেন্টে যাব? এটা ফেল করলে আবার নতুনকে ট্রাই করাবো? সো এই কোশ্চেনগুলো যেরকম টিম ম্যানেজমেন্টের পাওয়া জরুরি, একইভাবে ক্যাপ্টেন এবং বাকি ব্যাটারদের জন্য আসলে একটা ক্লিয়ার মেসেজ থাকা জরুরি যে আমরা আসলে এই চাই। লেটস সে তুমি 10টা ম্যাচ ওয়ার্ল্ড কাপ আসতে এখনও ধরুন 50টার মতো ম্যাচ বাকি আছে যদি হয়, সেক্ষেত্রে যদি 10টা ম্যাচের এরকম লাইসেন্স দিয়ে দেওয়া হয় ব্যাটারদের, তুমি এই পজিশনে এই জায়গাটায় খেলো, নিজেকে প্রুভ করো, এবং সেইটা আসলে দেওয়া হয়েছে কিনা আমার মনে হয় দেওয়া হয়নি। সো এগেন সিরিজ বাই সিরিজ যদি আমরা যেতে থাকি তাহলে ওই দেখা যাবে বিশ্বকাপের আগ দিয়ে আবারও আমাদের দল নিয়ে এরকম শেষ মুহূর্তের অনেক রকম ডিসিশন নিতে হতে পারে। আজকে একটু একাদশ নিয়ে কথা বলতে চাই, এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে মিরপুরের যে উইকেটের চরিত্র যা ধরন সেটা অনেকটা বদলে যাবে। ট্রু উইকেট যেটা বলা হচ্ছে যে আমরা সাউথ আফ্রিকা কিংবা যে বিশ্বকাপটা হবে সেই প্রস্তুতির কথা মাথায় রেখেই আদৌ কি মিরপুরের যে চরিত্র সেটা বদলানোর কোনো সম্ভাবনা দেখছেন? কি মনে হচ্ছে? না, আসলে দেখছি না খুব একটা। এখানটা হোম অ্যাডভান্টেজ বলতে একটা ব্যাপার আছে, আমরা তো সবসময় হোম অ্যাডভান্টেজ তো অবশ্যই, তার বাইরেও হচ্ছে এই উইকেটটাতে আপনি দেখেন বহু বছর ধরেই আলাপ হচ্ছে, আমাদের কিউরেটার চেঞ্জ হয়েছে, বিপিএল এর কথা বলা আছে, নতুন উইকেট পাওয়া যাবে, ডিফারেন্ট উইকেট হয়নি, সেটা বিসিএল এর এখানে খেলা হয়েছে, বাংলাদেশ রিসেন্টলি প্রস্তুতি ম্যাচও খেলেছে, বাট স্টিল আমার মনে হয় এই উইকেট থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না। শেষ পর্যন্ত স্পিনাররা হয়তো একটু আর্লি হয়তো পেসাররা সুবিধা পাবেন, বাট এগেইন পাকিস্তান যদিও তারা গুরুত্ব দিচ্ছে এবং শাহিন আফ্রিদি রীতিমতো প্রেস কনফারেন্সে বলেছেনই যে তিনি আসলে পাকিস্তান পরিচিতই হচ্ছে পেস বোলিংয়ের জন্য, আমাদের পেসাররা গতির ঝড় তুলতেই চায়। এখন এই উইকেটে সো ওইটাও আরেকটা, আপনি যেটা বললেন হোম অ্যাডভান্টেজ, ওইটাও একটা রিস্ক। আপনি যদি ট্রু উইকেট করেন তখন আসলে পাকিস্তানের পেস বোলিংয়ের সঙ্গে আমাদের পেসাররা কতটুকু ফাইট করতে পারবে সেই প্রশ্নটা উঠতে পারে। সেই জায়গাটা আপনি স্ট্রং জোন যদি স্পিন হয় এবং সেইটাতেই যদি আপনি হোম অ্যাডভান্টেজ নিয়ে খেলেন, আমার মনে হয় সেটা খারাপ না। কিন্তু মিরপুরের এই উইকেটটা থেকে আসলে আপনি খুব বেশি কিছু, যেরকম বলা হচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্ট বলছে, ক্যাপ্টেনও বললেন আমরা সাউথ আফ্রিকায় খেলবো, সো ট্রু উইকেট দরকার, কিন্তু আসলে মিরপুরের উইকেটে ট্রু উইকেট পাওয়াটা রাতারাতি ইজ নট পসিবল। আমার মনে হয় লম্বা সময় লাগবে উইকেটের ক্যারেক্টারটা বদলাতে। সেক্ষেত্রে অন্য ভেন্যু আমরা কেন আসলে পরিকল্পনা নিলাম না? যে জায়গাগুলোতে রান হয় বা আমরা দেখি চট্টগ্রাম সাগরিকার উইকেট, সেটা আমরা কেন ভাবনায় নিলাম না? এবং একই সঙ্গে ছোট্ট করে জানতে চাই আজকের একাদশটা কেমন হবে? একাদশটা আসলে বাংলাদেশের প্রেডিক্টেবল, যেটা আমরা আলাপ করছিলাম, ধরুন লিটন আফিফ থাকছে, সেই সঙ্গে ক্যাপ্টেন মিরাজের সঙ্গে স্পিনার তানভীর, পেস আক্রমণে আমার মনে হয় তাসকিনের সঙ্গে ধরুন মোস্তাফিজ তো অটোমেটিক চয়েস, এবং রিশাদ ঢুকছেন। সো মোটামুটি নিচের দিকে এটা হচ্ছে। টপ অর্ডারে ইন্টারেস্টিং হবে যদি আজকে সাইফের সঙ্গে সৌম্যকে ওপেন করতে দেখি, সেটা একটা সম্ভাবনা আছে, এবং 3 আর 4-এ যেটা বললাম নাজমুল শান্ত এবং তাওহিদ হৃদয়, এই হচ্ছে মোটামুটি বাংলাদেশ দলের একাদশ আমার কাছে মনে হয়। আর মাঠের কথা যদি বলেন, প্রথমত এই সিরিজটা কিন্তু হচ্ছে খুব ক্রুশাল টাইমে। আমরা জানি বিশ্বজুড়ে এখন খুব নানান রকম জটিলতা চলছে। পাকিস্তানের এই দলটার অনেক ক্রিকেটারই দুবাইতে ছিলেন, তার ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে খেলছিলেন পাকিস্তান শাহিন্সের হয়ে।
তারা মাঝপথে সিরিজ বাতিল করে দেশে ফিরেছেন এবং সেখান থেকে অনেক অনিশ্চয়তার মধ্যে তারা খেলতে এসেছেন বাংলাদেশ এবং সিরিজটা হচ্ছে। ফলে আমার মনে হয় যে এটা ঘিরে আসলে বাড়তি কিছু চিন্তা করার সুযোগ ছিল না, যতটা সম্ভব লিমিটেড করে করা যায় সেটাই আসলে বেটার মনে করেছে দুই দলের ক্রিকেট বোর্ড, এবং সে কারণেই আমার মিরপুরটাকে শুধুমাত্র বেছে নেওয়া হয়েছে। একেবারে ছোট করে জানতে চাইবো, তানজিদ তামিম, তার পরিবর্তে আপনি হয়তো বা সৌম্য সরকার বা সাইফ হাসান তাদেরকে এগিয়ে রাখছেন, কেন তানজিদ তামিম নয়? তার একটা লাস্ট সেঞ্চুরি রয়েছে বিসিএলে। এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং চয়েস। আমার মনে হয় যে এই জায়গাটাতেও যেরকম যে কারণে বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানের, কিন্তু অফিসিয়ালি তারা বলছে না তারা বাদ দিয়েছে, তারা বলছে যে তারা আসলে অন্যদের দেখে নিচ্ছে। আমার মনে হয় তানজিদ তামিমের ক্ষেত্রে ব্যাপারটা তাই, একটু অন্য কম্বিনেশন ট্রাই করা হচ্ছে। তানজিদ তামিম আমাদের আসলে একেবারেই পরীক্ষিত ওপেনার, মোটামুটি লিমিটেড ওভারের দুটো ফরম্যাটেই, ফলে তিনি আসলে সবসময় আছেন। কিন্তু যেহেতু সৌম্য ফিরেছেন এবং সাইফ হাসানকে আবারও এক নম্বরে খেলার, কারণ তানজিদ ঢুকলেন না আসলে না ব্যাটিং অর্ডারে, তখন সৌম্য বা সাইফকে ব্যাটিং অর্ডারটা সোয়াপ করতে হয় এবং সেইটা খুব প্রবলেমেটিক হয়ে যায় বাকিদের জন্য। আমার মনে হয় সেইটা থেকেও একটা টিম নতুন একটা ওপেনিং কম্বিনেশন দেখা, সাইফ সৌম্যর জুটিটা কেমন করে, এবং সেটা থেকেই হচ্ছে তানজিদকে হয়তো বা এই সিরিজে ঘুরিয়ে ফিরে আসলে খেলানো হবে, যেটা বাংলাদেশ কিন্তু সবশেষ টি-20 সিরিজ বা সবশেষ সিরিজগুলোতে করছিল, ওপেনারদের ঘুরিয়ে ফিরে খেলা ছিল। প্রবাবলি দিস ইজ অ্যানাদার সিরিজ যেখানে আসলে একই রকমভাবে খেলানো হবে ওপেনার। নিঃসন্দেহে এই এক্সপিরিয়েন্সটা ভালো একটা ফল বয়ে আনবে সেই আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, সেই 11 বছর পর বাংলাদেশ এই সিরিজের মধ্য দিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপে ঢুকে গেছে।